বাবা মায়ের অতি আদরের একমাত্র ছেলে টিপু। মা বাবা কর্মজীবী হওয়াতে টিপুকে পর্যাপ্ত সময় দিতে পারত না তারা, যার জন্য টিপুর জন্মদিনে তার বাবা তাকে একটা স্মার্টফোন গিফট করে। তবে এই স্মার্টফোন গিফট করাটাই যেন ছেলের জন্য সবচাইতে বড় অভিশাপ হয়ে দাঁড়ায়। এই অভিশাপ কাটাতে বাবা মা দুজনে মিলে টিপুকে নিয়ে শহরে ঘুরতে যায়, কিন্তু এই ট্যুর যেন তাদের জীবনে কাল হয়ে দাঁড়ায়। হেই, কি অবস্থা সবার? আজকের এই থ্রিলারে ভরপুর কাহিনীটি আমাদের সমাজে বাস্তবকে তুলে ধরেছে। দয়া করে ভিডিওটা স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিও দেখলে আশা করছি খুব সুন্দর একটা সতর্কবার্তা পাবেন। মুভিটি শুরু করার আগে আপনাদের কিছু সত্য ঘটনা জানাতে চাই। গুরুদাসপুর উপজেলার সাবগাড়ি গ্রামে বন্ধুকে গেম খেলতে মোবাইল না দেওয়ায় করে অন্য বন্ধু। ভারতের উত্তরপ্রদেশের রাজধানী লখনৌতে গেম খেলতে না দেওয়ায় ছেলে তার মাকে করে। রাজস্থানের খেদা টাউনে গেম নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে বড় ভাই ছোট ভাইয়ের মাথায় পাথরে আঘাত করে হত্যা করে। এমন অনেক ঘটনা ঘটেছে পৃথিবীর অনেক স্থানে। আপনারা মনোযোগ দিয়ে এই মুভিটি দেখতে থাকুন, তাহলেই বুঝতে পারবেন কিভাবে এই গেমগুলো ছোট বাচ্চাদের মস্তিষ্কে চরম একটা প্রভাব ফেলে এবং তাদের ভালো মন্দ বোঝার ক্ষমতা হ্রাস করে বড় ধরনের করতে সাহায্য করে এবং নিজেরাও বড় বড় সমস্যার মধ্যে নিজেকে জড়িয়ে ফেলে। সাবস্ক্রাইব করে নিন আর আমাদের পরের এমন সব থ্রিলার মুভি দেখার জন্য প্রস্তুত থাকুন। নতুন মুভি আসার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন পেতে বেল বাটন অন করে রাখুন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের মুভি এক্সপ্লেনেশন। ছোট্ট ছেলে টিপুর পেছনে কিছু শত্রু লেগে রয়েছে। টিপু বিষয়টা বুঝতে পেরে নিজেকে শত্রুদের হাত থেকে বাঁচাতে দৌড়ে বাংলোর মধ্যে প্রবেশ করে। দেখা যায় টিপুর অবস্থা খুবই খারাপ, তাই তার বাবা আদি, মা অহনা হসপিটালে নিয়ে এসেছে তাকে। টিপুকে ইমার্জেন্সি সাইডে নিয়ে যাওয়া হয়। বাহিরে টিপুর মা কান্নায় ভেঙে পড়েছে। এমন সময় ডাক্তার বেরিয়ে এসে বলে, দেখুন আপনার বাচ্চার অবস্থা খুবই খারাপ, ওকে ভর্তি করাতে হবে আর দ্রুত এমআরআই করে আমাদের রিপোর্ট দেখতে হবে। ব্রেনের স্নায়ুতে রক্তপাত হয়েছে কিনা অথবা ব্রেন নর্মাল আছে কিনা আমাদের ডিটেলসে দেখতে হবে। টিপুর বাবা মা হসপিটালে সকল কার্যক্রম সম্পন্ন করে টিপুকে ভর্তি করায়। নিউরোসার্জন ডক্টর টিপুকে চেক আপ করে। এরপর টিপুর বাবা মাকে ডক্টর জিজ্ঞেস করে টিপুর এই অবস্থা হলো কি করে। বাবা বলেন, আসলে টিপু গেমস খেলার নেশায় খুব আসক্ত, প্রায় 6-7 ঘন্টা ধরে গেমস খেলছিল। ডক্টর জিজ্ঞেস করে, একটা না? আদি বলে, হ্যাঁ। ডক্টর বলে, আচ্ছা, রিপোর্ট হাতে পাওয়ার পর বোঝা যাবে কি সমস্যা। এরপর টিপুকে বিভিন্ন টেস্ট করানো হয়। টেস্ট শেষে টিপুকে বেডে রেখে আসা হয়। টিপুর মা ছেলেকে নিয়ে খুবই চিন্তিত। এমন সময় তার ফোনে একটা কল আসে। কল রিসিভ করলে অপর প্রান্ত থেকে কিছু কথা শোনা যায়। কিছুটা ঘাবড়ে যায়। এরপর দ্রুত ফোনটা তার স্বামীর কাছে দেয়। আদি ফোনটা নিয়ে হ্যালো বলে। অপর প্রান্তের কথা শুনে কল কেটে দিয়ে অহনাকে বলে, এই ফোনটা এখন থেকে বন্ধ থাকবে, মনে হচ্ছে বিপদ আমাদের পিছু করেছে। রাত থেকে ভোর হয়ে যায়। ছেলের ক্যাবিনেটের দরজার সামনে অহনা দাঁড়িয়ে রয়েছে। কিছুক্ষণ পরে ডাক্তার চলে আসে। ডক্টরকে দেখে অহনা দ্রুত ওয়েটিং সাইডে গিয়ে আদিকে ডেকে বলে, ডক্টর চলে এসেছে, চলো গিয়ে দেখা করি। আদি আর অহনা চেম্বারে গেলে ডক্টর বলে, বর্তমান সময়ে মোবাইলের সমস্যাগুলো মহামারী আকার ধারণ করেছে। হাসপাতালে যদি 10 জন বাচ্চা ভর্তি হয়, তার মধ্যে 8 জনে মোবাইলের নেশায় আসক্ত, ফলে ডিরেক্টলি ইনডিরেক্টলি সমস্যায় পড়ে। এমন সময়ে আদির ফোনে নোটিফিকেশন বেজে ওঠে। অহনা জিজ্ঞেস করে, ডক্টর টিপু ভালো হয়ে যাবে তো? ডক্টর বলে, আশা করছি। এদিকে আদির ফোনে নোটিফিকেশনের আওয়াজে এত পরিমাণে আসতে শুরু করে, ডক্টর কি বলছে আদির এদিকে খেয়াল নেই। সে ফোন টিপতেই থাকে। এমন অবস্থায় ডক্টরও খুব বিব্রত বোধ করে, কিন্তু কিছু বলতে পারে না। অহনা নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে আদির ফোনটা ছুঁড়ে ফেলে দেয়। আদি অহনার কাছে গিয়ে বলে, ফোন ফেলে দিলি? রেগে গিয়েছিস? অহনা বলে, হ্যাঁ আমি রেগে গিয়েছি, এই সব কিছুর জন্য এই ফোন দায়ী। আদি বলে, আমার সাথে কেন এমন ব্যবহার করছিস? আমি কি ইচ্ছে করে টিপুকে অসুস্থ করেছি নাকি? অহনা বলে, আমি কি সেটা বলেছি? তুই বুঝতে পারছিস না আদি, আমরা কাদের কাছে এসে দাঁড়িয়েছি? সুস্থ হয়ে গেলেও এরপরও আমরা ওকে ফিরিয়ে নিয়ে যেতে পারবো না। আমি সত্যি আর পাচ্ছি না আদি, কি হবে টিপুর বল। এমন সময় ডক্টর বাহিরে এসে বলে, এক্সকিউজ মি, এটা আপনাদের ড্রয়িং রুম না, আপনাদের আলোচনা আপনারা বাহিরে গিয়ে করুন। ইমার্জেন্সি এরিয়ার বাহিরে গেলে আদি অহনাকে বলে, সরি, রাগ করিস না, সম্পূর্ণ দোষটাই আমার ছিল। অহনা বলে, কত সুখেই ছিলাম আমরা। আনুমানিক ওর বয়স যখন 6 বছর, কতই না আনন্দে দিন যেত আমাদের। তখন ফ্ল্যাটটা ছোট ছিল, এই জন্য হয়তো আমাদের দূরত্ব ছিল না। ফ্ল্যাশব্যাকে দেখা যায় অহনা টিপুকে স্কুল থেকে নিয়ে এসেছে। রুমে ঢুকে দেখতে পায় আদি এখনো ঘুমে। অহনা বলে, আদি এখনো ঘুম
থেকে উঠিসনি? 11টা বেজে গিয়েছে, অফিস যাবি কখন? আদি বলে, আজকে অফিসে যাব না, ভালো লাগছে না। অহনা আদিকে জড়িয়ে ধরে বলে, রাতভর জেগে জেগে গেমস খেলে কার সকালবেলায় ঘুম ভেঙে অফিসে যেতে মন চায় বলতো? এরপর অহনা বলে, ঠিক আছে, তুই উঠবি না তো? আমি তোর মোবাইল ফেলে দেই। অমনি আদি বলে, আমার ফোন নিয়ে হিংসা করিস না তো, এটা ঠিক না। এভাবেই ছোটখাটো খুনসুটি আর ভালোবাসায় তাদের জীবন চলতে থাকে। ব্যস্ততার জীবন বাচ্চাকে একা রেখে উপার্জনের উদ্দেশ্যে তাদের দুজনকেই কাজে বেরিয়ে যেতে হয়। তবে বাচ্চা ছেলে তো তার বাবা মাকে খুব মিস করত। একা একা খেলা করা, রং করা, বেলকনিতে দাঁড়িয়ে রাস্তা দেখে ছোট টিপু সময় কাটত। খাবার সময় দেখা যেত টিপুকে নাস্তা দিয়ে বাবা মা দুজনে ফোন নিয়ে ব্যস্ত। বাবা কিছুই খেয়াল করে না। আমাদের বর্তমান জেনারেশন তো ফোনে আসক্ত। মা বাবা সারাদিন ব্যস্ত থাকায় টিপুকে একা একাই দিন পার করতে হতো। বাড়িতে একজন হেল্পিং হ্যান্ড ছিল যার নাম মায়া। টিপুর একাকিত্ব জীবন খুবই বোরিং ভাবে পার হয়ে যাচ্ছিল। বর্তমানে দেখা যায় অহনা কান্না করছে। আদি 1 কাপ চা তার হাতে দিয়ে বলে, কান্না করিস না তো, শান্ত হ। অহনা বলে, সব আমাদের দোষ। আমরা নিজেদের উচ্চাকাঙ্ক্ষার অগ্রাধিকার দিতে গিয়ে আমাদের ছেলেটার ক্ষতি করে ফেললাম। অতীতে দেখা যায় কাজ শেষে অহনা বাড়ি ফিরে এসেছে। এরপর তার ছোট্ট টিপুর কাছে গিয়ে তাকে আদর করে জড়িয়ে জাগিয়ে তোলে। এমন সময় মায়াদি মাফিন নিয়ে এলে বলে, এটা খাবে? টিপু বলে, আমি খাবো। মা তার সন্তানকে আদর করে মাফিন খাইয়ে দিচ্ছিল। এমন সময় আদি বাড়িতে ঢুকে তার ছেলেকে ডাক দেয়। ব্যাস, বাবার কণ্ঠস্বর শুনে ছোট্ট টিপু একটা ব্যাট আর বল নিয়ে দৌড়ে তার বাবার দিকে বলটা ছুড়ে দেয়। আর সে ব্যাটিং করার জন্য রেডি হয়ে দাঁড়িয়ে পড়ে। বাবা তার ছেলের আবদার পূরণ করতে অফিসের ব্যাগ পাশেই কেবিনেটে রেখে বল খেলতে শুরু করে। তবে সারাদিনের কর্মব্যস্ততার আদি ক্লান্ত, তাই দুবার বল মেরেই খেলা শেষ করতে চায়। কিন্তু বাচ্চাদের গায়ে তো অনেক এনার্জি থাকে, তাই টিপু জেদ ধরে বসে সে আরো বেশিক্ষণ খেলবে। কোনো উপায় না পেয়ে আদি বলে, তুমি তো ব্যাট খুব ভালো পারো, তাই ক্রিকেট খেলার জন্য বাবা মা কিংবা অন্য কারো প্রয়োজন নেই। ফোনে থাকা এই ক্রিকেট গেমসের মাধ্যমে তুমি একাই বল করতে পারো এবং একাই ব্যাটিং করতে পারো। আদি টিপুকে গেমস খেলার পদ্ধতি শিখিয়ে দেয়। ফোন হাতে নিয়ে একা একা টিপু গেমস খেলার চেষ্টা করতে থাকে। একটু পরেই তাদের একটা অনুষ্ঠানে উপস্থিত হতে দেখা যায়, যেখানে ফ্রেন্ড সার্কেলরা আর অফিস কলিগরাও ছিল। অহনাকে তার এক কলিগ আড্ডা দেওয়ার জন্য ডাকলে অহনা আদিকে বলে, টিপুর দিকে খেয়াল রেখো। অহনা তার বান্ধবীদের সাথে গল্প করা শুরু করে। এদিকে আদির অফিস কলিগরাও তার সাথে আড্ডা জমায়। এখানে অর্জুন খুব কাছের মানুষ তাদের। এক সাইডে মা, অন্য সাইডে বাবা, দুজনেই যার যার মতো গল্প করে যাচ্ছে। বেচারা টিপু অনুষ্ঠানে এসে একাকিত্ব বোধ করছে। তাই তো হাঁটতে হাঁটতে একটা ছোট্ট বাচ্চা মেয়ের কাছে গিয়ে বন্ধুত্ব করতে চায়। তবে বাচ্চা মেয়েটিও মুখ ভেঙচি দিয়ে বলে, আমি এখন গেম খেলছি। কি আর করার। টিপু তার মায়ের কাছে যায়। ছেলেকে আসতে দেখে অহনা তার বান্ধবীদের শান্ত হতে বলে। টিপুকে আদির কাছে দিয়ে আসে। আদি সকলের সাথে ড্রিঙ্কস করছিল। বিভিন্ন ধরনের ড্রিঙ্কস এর বোতল দেখে টিপু তার বাবাকে জিজ্ঞেস করে, বাবা এগুলো কি? আদি বলে, এগুলোর মধ্যে বড় বড় দৈত্য থাকে। টিপু বলে, এটা তো হুইস্কি, সুমার বাবা খায় এটা। ছেলের পাকামো কথা শুনে আদি টিপুকে কোলে নিয়ে সে ছোট বাচ্চা মেয়েটির কাছে এসে বলে, তোমার পাশে ও একটু বসুক, তোমরা দুজনে একসাথে গেমস খেলো। তবে মেয়েটি না বলে। পার্টির ফুলফিল মজা নিতে অবুঝ ছেলের হাতে ফোন ধরিয়ে দেয় আর একটা মজার গেমস খেলা শিখিয়ে দেয়। সকল গার্ডিয়ানরা যখন তাদের জীবন আনন্দের মধ্যে উপভোগ করছিল, তেমনি বাচ্চাগুলো এই থেকে ফোনের নেশায় আসক্ত হয়ে যাচ্ছিল। একদিন বন্ধুদের সকলকে ক্রিকেট খেলতে দেখে টিপু হাসতে শুরু করে। এরপরে আদি একটা এগ্রিমেন্ট পেপার অহনাকে দেয়। আসলে আদি একটা ফ্ল্যাট কিনছে আর এই ফ্ল্যাটের বিষয়টা অহনাকে সারপ্রাইজ দেয়। এই খুশিতে বাবা, ছেলে, মা তিনজনে মিলে অনেক আনন্দ করে। কিন্তু ফ্ল্যাট কিনেছে বলে কথা, টিপু রুমের রং ব্লু কালার হবে এটাও টিপু ঠিক করে নেয়। বর্তমানে দেখা যায় ডক্টর টিপুকে চেক আপ করছে। বাইরে আদি আর অহনা দাঁড়িয়ে রয়েছে। এরপর টিপু সিটি স্ক্যান করানো হয়। রিপোর্ট আসলে এই ব্যাপারে ডাক্তারের সাথে আদি আর অহনার কথা বলতে চায়। ডক্টর বলে, গেমিং ডিসঅর্ডার সবচাইতে বড় সমস্যা হচ্ছে। এটা ডিরেক্ট ব্রেনে ইফেক্ট করে, যার জন্য মস্তিষ্কের কিছু অংশ সংকুচিত হয়। আমার মনে হয় টিপু মানসিক প্রেসারেও ছিল। ডক্টর অহনাকে বলে, আপনি একটু ফ্রেশ হয়ে নিন, আপনাকে তো খুব অসুস্থ মনে হচ্ছে। এভাবে টেনশন করলে 2 দিন পর তো আপনিও অসুস্থ হয়ে যাবেন। আদি অহনাকে নিয়ে বাড়ি ফিরে আসে। অহনা বলে, কি করবি আদি, সবকিছু বড় চাইলি, বড় বাড়ি, বড় গাড়ি চেয়েছিস, আর তা হয়েছে। তার চেয়েও বড় এখন বিপদ দাঁড়িয়েছে। অতীতে টিপু প্রাইভেট পরে বাসায় ফিরলেই তার মা তাকে চোখ বন্ধ করতে বলে। এবার বাড়ির ভেতর প্রবেশ করায় ঘরে ঢুকে চোখ খুললে বন্ধুদের দেখে সারপ্রাইজড হয়। মা তার ছেলেকে ভালোবেসে একটা চুমু খায় আর জন্মদিনের শুভেচ্ছা জানায়। এমন সময় আদি উইশ করতে করতে কেক নিয়ে আসে। সকলেই তো কেক দেখে আনন্দিত হয়। আদি বলে, ওয়েট, এখন সবাই শান্ত হও, আমরা এখন কেক কাটবো। টিপু বলে, না, আগে আমার গিফট লাগবে। আদি বলে, দেখেছিস অহনা, ছেলে কত শেয়ানা হয়ে গিয়েছে। এবার আদি তার ছেলের
জন্য একটা গিফট বক্স নিয়ে আসে। বক্সের মধ্যে একটা মোবাইল ফোন ছিল। ফোনটা দেখে টিপু তো খুব খুশি হয়ে যায়। তারপর সকলে মিলে কেক কাটে। কিছুদিন পর রাতের বেলায় টিপু শুয়ে শুয়ে গেমস খেলছিল। অফিস শেষে আদি আর অহনা বাড়ি ফিরে অহনা বলে, টিপু কোথায়? তোর জন্য মাফিন নিয়ে এসেছি। কে শুনে কার কথা? টিপু তো গেমস খেলা নিয়ে ব্যস্ত। আদি টিপুর রুমে গিয়ে বলে, মাফিন এনেছি তোর জন্য, আয় খাবি চল। টিপু বলে, পরে খাবো, এখন গেমস খেলছি। এটা দেখে আদি বলে, তোমার ছেলে তো টাইম স্পেন্ড করা শিখে গিয়েছে। যাক বাবা, এখন আমরা গা হাত পা ছড়িয়ে থাকবো। কোথায় আমার হারিয়ে যাওয়ার নেই কো মানা। এই গানের তালে তালে লিপসিং করে দুষ্টু মিষ্টি স্বামী স্ত্রী ভালোবাসা দেখানো হয়। অহনা আদির পছন্দের ব্র্যান্ডের একটা ঘড়ি তাকে গিফট করে। আদি ফোন টিপতে টিপতে ঘড়ির দিকে তাকিয়ে বলে, হ্যাঁ সুন্দর, কাল সকালে পরে যাব। এই বলেই আবারও ফোনে ব্যস্ত হয়ে যায়। এটা দেখে অহনার মন খারাপ হয়। সে বেরিয়ে যেতে চাইলে আদি বলে, দাঁড়া দাঁড়া, আমার পছন্দের ব্র্যান্ডের ঘড়ি আমাকে দেখতে দে, টাইম ইজ মানি, দে দেখি। অহনা বলে, মোবাইলে দেখে নে। এই বলে অহনা বেরিয়ে যায়। আদি বউয়ের রাগ ভাঙাতে বাবুসোনা বলে পিছু পিছু ছুটে। এদিকে ত্রিপুরা বন্ধুদের সাথে অনলাইনে গেমস খেলা অবস্থায় চোখে কিছুটা অস্বস্তি বোধ করে। তবুও বিষয়টা পাত্তা না দিয়ে গেমস খেলেই চলে। কটা বাজলো তা তো খেয়ালই নেই। রাত গড়িয়ে ভোর হয়ে যায়। টিপুর গেমস খেলা চলমান রয়ে যায়। পরের দিন সকালে টিপু স্কুলে ক্লাস করছিল। শিক্ষক যথাক্রমে একে একে সব ছাত্রদের কাছ থেকে রিডিং পড়া নিচ্ছিল। টিপুকে রিডিং পড়তে বললেই টিপু রিডিং পড়া শুরু করে, কিন্তু পড়ার মাঝে বারবার দু এক লাইন বাদ করে টিপু রিডিং পড়ছিল। টিচার বলে, কি হয়েছে অনিশ, তুমি বারবার লাইন বাদ দিয়ে কেন পড়ছো? কি সমস্যা হচ্ছে তোমার? আসলে অনিশের ডাক নামই হচ্ছে টিপু। দেখা যায় টিপুকে তার মা চোখের ডাক্তারের কাছে নিয়ে এসেছে। তার চোখে নানাভাবে পরীক্ষা করে ডাক্তার পরীক্ষা শেষে ডক্টর বলে, চোখের পাওয়ারের সমস্যা খুব একটা বেশি নয়, কিন্তু এই সমস্যা হুট করেই বেড়ে যায়। এই সমস্যাগুলো সাধারণত মোবাইলে গেমস খেলার জন্যই হয়। আচ্ছা, ও কি বাড়িতে সবসময় এরকম গেমস খেলতেই থাকে? অহনা টিপুর হাত থেকে ফোন নিয়ে বলে, হ্যাঁ, ও প্রায় সময় গেমস খেলে। ডক্টর বলে, এটা খুব গুরুত্বপূর্ণ একটা সমস্যা। অর্থাৎ ও যত স্ক্রিন দেখবে তার সমস্যা তত বাড়তে থাকবে এবং স্মৃতিশক্তিও কমতে থাকবে। তাই এই ব্যাপারে সাবধান থাকবেন। ডক্টরের সাথে কথা বলার শেষে তারা বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। মা ফোন টিপতে টিপতে হেঁটে চলছে। ছেলেও ফোন টিপতে টিপতে সামনে এগোচ্ছে। হঠাৎ করেই একটা লোকের সাথে ধাক্কা খায় টিপু। লোকটি বলে, দেখে চলতে পারো না? অহনা জিজ্ঞেস করে, কি হয়েছে? লোকটি বলে, আরে ফোনে ব্যস্ত রয়েছে, আর এজন্যই তোমাদের মতো ছেলেদের কপালে অ্যাক্সিডেন্ট থাকে। অহনা বলে, আমরা অন্যরকম ছিলাম, কিন্তু এখনকার ছেলেমেয়েরা ভিন্ন পরিবেশে বড় হয়েছে। অহনা বলে, সবকিছুর জন্য দায়ী আমরা নিজেরাই। একথা বলেই অহনা কান্নায় ভেঙে পড়ে। অতীতে দেখানো হয় টিপু গেমস খেলছে। আদি দরজার সামনে দাঁড়িয়ে সে তার ছেলেকে ডেকে যাচ্ছে। অনেকবার ডাকার পরও টিপু তার কথা শুনছিল না। আদি রেগে টিপুর কান থেকে হেডফোন ছুঁড়ে নিচে ফেলে দেয়। টিপু বলে, কি হচ্ছে এটা? আদি বলে, কি হচ্ছে মানে? তোমার পড়াশোনা করতে হবে। টিপু বলে, ওসব পরে, এখন গেমস খেলছি। এই বলেই আবারও গেমস খেলতে বসে যায়। আদি বলে, টিপু এখনই গেমস খেলা বাদ দিয়ে বই পড়তে বসো। বাবার কোনো কথার টিপু কানে নিচ্ছিল না। আদি রেগে হেডফোন নিয়ে বলে, কখন থেকে পড়তে বলেছি, কানে কথা যাচ্ছে না? টিপু রেগে বলে, বাবা ফোনটা দাও। আদি বলে, এত চিৎকার করার সাহস কে দিল তোমাকে? টিপু বলে, তুমি নিজেই তো আমাকে জোর করে চিৎকার করতে বাধ্য করেছো। মানে? আদি বলে, ও আমার সাথে এমন ভাবে কথা বলছে কেন? দেখো টিপু, মেরে কিন্তু তোমার গাল লাল করে দিব। টিপু বলে, আমি কিন্তু পুলিশের কাছে তোমার নামে কমপ্লেন করব। অহনা বলে, কি ব্যবহার করছো টিপু? টিপু বলে, মা বাবাকে আগে আমার ফোনটা দিতে বলো। আদি বলে, কোনো ফোন টোন দেওয়া যাবে না তোমাকে, তুমি আগে পড়তে বসো। এই বলেই অহনাকে নিয়ে রুম থেকে বেরিয়ে যায় আদি। ক্ষণিক্ষণের মধ্যে রুমের ভেতর থেকে আওয়াজে টের পেয়ে দ্রুত আদি আর অহনা রুমে প্রবেশ করে। দেখে তাদের ছেলে কিছু একটা দিয়ে তার মাথায় বারবার আঘাত করছে। ছেলের মাথায় রক্ত দেখে অহনা দ্রুত তার মাথা চেপে ধরে। আদি আর অহনা টিপুর কাণ্ড দেখে আতঙ্কিত হয়ে যায়। টিপু এমন পরিস্থিতিতে বারবার তার বাবার কাছে ফোন চাইতেই থাকে। রাতের বেলা টিপু আবারও তার ফোনে গেমস খেলছিল। গেমস খেলতে খেলতে টিপু নিজেকে গেমসের মধ্যে আবিষ্কার করে তার শত্রুদের মেরে সামনের লক্ষ্যে এগিয়ে যেতে হবে। এমন সময় সে তার বন্ধুদের দেখতে পায়। বন্ধুরাও সেখানে শত্রুদের সাথে লড়াই করতে যাচ্ছে। এন্ট্রি হয় বড় ভিলেনের। এ কি, এই ভিলেন তো টিপুর বাবা নিজেই। বাবা হয়েছে তাতে কি, মিশন তো কমপ্লিট করতেই হবে। টিপু আর তার টিম মেম্বাররা শেষমেশ ভিলেনকে মেরে এই লেভেল কমপ্লিট করে ফেলে। গেমস খেলা শেষে টিপু ঘুমিয়ে যায়। সারা রাত জেগে গেমস খেলার ফলে স্কুলে ক্লাসে টিপু ঘুমোচ্ছিল। তার টিচার তাকে ঘুমাতে দেখে রেগে টিপুকে ডাক দেয়। টিপু ঘুম থেকে উঠে স্যারকে কল্পনার মধ্যে গেমসে থাকা শত্রু মনে করে। অর্থাৎ টিপু এখন প্রায় সময় তার নর্মাল লাইফকে কল্পনায় গেমসের মতোই অনুভব করে। রাতের বেলায় আদি আর অহনা টিভি নিউজে দেখতে পায় আমেরিকার একটি স্কুলে এক ছাত্র বন্দুক নিয়ে এসে তার বন্ধুদের দেখায়। এসব নিউজ দেখে অহনা দ্রুত তার ছেলের কাছে যায়। দেখা যায় টিপু গেমস খেলছে। অহনা তার ছেলের কাছে গিয়ে ফোনটা নিয়ে বলে, অনেক হয়েছে গেমস খেলা, এখন একটু পড়তে বসো। অহনা টিপুর ব্যাগ নিয়ে টিপুর পাশে গিয়ে বসে। ছেলের পড়াশোনা কেমন হচ্ছে তা দেখার জন্য ইংরেজি বই থেকে
থেকে কিছুটা প্রশ্ন করে এবং প্রশ্নের উত্তরগুলো লেখা শুরু করে। তবে ছেলের হাতের লেখার অবস্থা দেখে তার মা তো হতবাক হয়ে যায়। ছেলের হাতের লেখা তো অনেক সুন্দর ছিল, আর এখন সুন্দর তো দূরের কথা, হাতের লেখার লাইনগুলো বাঁকা ছিল। পুরো নোটবুক চেক করে দেখা যায় ছেলের বর্তমান লেখার অবস্থা খুবই খারাপ। মা খাতা দেখছেন। এই সুযোগে ছেলে আবারও ফোন নিয়ে চাপতে শুরু করে। অহনা ফোন নিয়ে বলে আর হাত দিবে না। পরের দিন অহনা স্কুলে প্রিন্সিপালের সাথে দেখা করে। প্রিন্সিপাল বলে, আপনার ছেলে আপনাদের স্বাক্ষর নকল করেছে। দিন দিন ওর অনেক অবনতি হয়েছে। হাতের লেখার অবস্থা দেখেছেন কতটা খারাপ হয়েছে। প্রিন্সিপালের সাথে কথা বলা শেষ করে অহনা বাড়ি গিয়ে আদিকে ফোন করে। অহনা আদিকে বলে, 3টি সাবজেক্টে ফেল করেছে টিপু। আদি, আমার মনে হচ্ছে ওর কাউন্সিলিং এর প্রয়োজন আছে। আমার খুব ভয় হচ্ছে রে আদি। আদি বলে, এই দাঁড়া, সর্বপ্রথম ওর কাছ থেকে ফোনটা নিয়ে নেই, আর টিপুকে ফোন দেওয়া যাবে না। অহনা বলে, ও এখনো গেমস খেলছে আদি। আদি বলে, কাল ওর ফোন তুই নিয়েছিলিস না? আমরা এই বাড়িতে কতক্ষণ থাকি? মায়াদিকে যখন জিজ্ঞেস করেছিলাম তিনি জানান লকার ভেঙে টিপু ফোন নিয়েছে। মায়াদিকে আমরা কত সম্মান করে কথা বলি, আর আজ টিপু তাকে অনেক অসম্মানজনক কথা শুনিয়েছে। এসব শুনে আদি বলে, ছি ছি, কি অধঃপতন হয়েছে টিপুর। এখনই ওর কাছ থেকে ফোনটা কেড়ে নাও। অহনা বলে, কেড়ে নিয়েছিলাম আদি। এরপর টিপু বাড়ির সবকিছু ভেঙে ফেলেছে, এমনকি টিভিটাও ভেঙে ফেলেছে। ও তো আমার আর কোনো কথাই কান নিচ্ছে না, একভাবে গেমস খেলেই যাচ্ছে। আদি বলে, ওর কাছে ফোনটা দে তো। অহনা টিপুর কাছে গিয়ে তার হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে আদির সাথে কথা বলতে অহনার ফোনটি ধরিয়ে দেয়। টিপু ফোন ধরে হ্যালো বলে। আদি বলে, তুমি টিভি ভেঙেছো, মায়ের কথা শুনছো না, 3টে সাবজেক্টে ফেল করেছো, ভেবে দেখেছো তোমার ভবিষ্যৎ কি হবে? টিপু তার মায়ের দিকে তাকিয়ে বলে, সে মিথ্যে বলছে। এই কথা শুনে অহনার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। সেই মুহূর্তে কিছু না বলে অহনা সেখান থেকে দরজার বাইরে গিয়ে বলে, আদি, ও তো মুখের উপর মিথ্যে বলছে। টিপু তার মায়ের হাত থেকে আচমকা ফোনটা নিয়ে ঠাস করে মুখের উপরে দরজা লাগিয়ে দেয়। ওদিক থেকে এই আওয়াজ শুনে আদি বলে, কি হয়েছে? অহনা উত্তর কি দিবে? সে তো তার ছেলের এমন ব্যবহার দেখে নিজেই হতবাক হয়ে গিয়েছে। রাতের বেলা আদি রেগে ঘরে ঢুকেই টিপুর রুমে চলে যায়। টিপুর হাত থেকে ফোনটা নিয়ে ছুঁড়ে ফেলে দেয়। আদি বলে, আমি তোমাকে গেমস খেলতে বলেছিলাম, তো এখন আমি বলছি এসব খেলা বন্ধ করবে তুমি। টিপু জোরে চিৎকার করে বলে উঠে, ফোনটা কেন ফেললে? আদি বলে, বেশ করেছি। এখানেই থামেনি, বাবাকে আবারও আক্রমণ করতে যায়। অহনা টিপুকে আটকে দেয়। আক্রমণ করতে না পেরে বাবাকে একের পর এক খুব বিশ্রী ভাবে গালি দিতে শুরু করে। এক পর্যায়ে দুই বাপ বেটার মধ্যে তুমুল ঝগড়া শুরু হয়ে যায়। অহনা টিপুকে সামলাতে চেষ্টা করে। আদি বলে, অহনা, মায়াদিকে বলে 8:30টার মধ্যে ওর খাবার শেষ করবে, 9টার মধ্যে যেন টিপু ঘুমিয়ে যায়, আর কাল সকালে উঠে সমস্ত হোমওয়ার্ক শেষ করে তারপর স্কুলে যাবে। পরের দিন দেখা যায় অর্জুন তার পরিচিত একজন সাইকিয়াট্রিস্ট ডক্টরের কাছে টিপুকে নিয়ে এসেছে। ডক্টর টিপুকে বলে, আমি কি তোমার সাথে একটু কথা বলতে পারি বাবা? টিপু বলে, হ্যাঁ বলুন। তবে সে একভাবে ফোন চালিয়েই যাচ্ছে। ডাক্তার বলে, এক কাজ করো, তুমি বারান্দায় গিয়ে গেমস খেলো, ততক্ষণ তোমার বাবা মায়ের সাথে আমি একটু কথা বলে নিই। এরপর ডক্টর টিপুর ব্যাপারে সম্পূর্ণ বিস্তারিত ভাবে আদি আর অহনার কাছ থেকে জেনে নেয়। ডক্টর বলে, এই সময় ওর কাছ থেকে ফোন নেওয়া যাবে না, তাতে বিপরীত প্রতিক্রিয়া ঘটবে। আর পড়াশোনার ব্যাপারে তো কোনোভাবেই যদি ভুলিয়ে ভালিয়ে 10 মিনিট ওকে পড়াতে পারেন, এটাই তার জন্য অনেক। একটা কথা মাথায় রাখবেন, কোনোভাবেই তার সাথে মাথা গরম করা যাবে না। আদি বলে, যদি ওকে আমরা গেমস খেলতে না দেই তাহলে কি করতে পারে? ডক্টর বলে, সাউথ ইন্ডিয়ায় একটা ছেলেকে তার বাবা গেমস খেলতে দেয়নি বলে ছেলেটি তার বাবাকে হত্যা করে ফেলেছে। বাচ্চা তো, তাই বুঝিয়ে শুনিয়ে মোবাইল থেকে আস্তে আস্তে দূরে রাখার চেষ্টা করবেন। আসলে আমরা বড়রাই তো দায়িত্ব এড়ানোর জন্য বাচ্চাদের হাতে ফোন ধরিয়ে দিই। অহনা বলে, তাহলে এখন কি করা যায়? ডক্টর বলে, এখনকার সময় তো পড়াশোনা আর টিউশনের বাইরে সমবয়সীদের সাথে দেখা হয় না, আর রোদে পুরে বৃষ্টিতে ভিজে ক্রিকেট ফুটবল ম্যাচও খেলতে কেউ দেয় না। একটা কাজ করতে পারে, ওকে নিয়ে অনেক দূরে কোথাও কয়েকদিন ঘুরে আসতে পারেন, যেখানে মোবাইলে নেটওয়ার্ক থাকবে না। তবে একটা কথা, ফোন নিয়ে কোনো প্রেসার দিবেন না। রাতের বেলা দেখা যায় টিপুকে রুমে না পেয়ে আদি তাকে খুঁজছে। অমনি পেছন থেকে কেউ একজন তার মাথায় সজোরে আঘাত করে। আতঙ্কিত হয়ে আদির ঘুম ভেঙে যায়। আসলে এটা একটা স্বপ্ন ছিল। বর্তমানে দেখা যায় অর্জুন হসপিটালে চলে এসেছে। অর্জুন আদিকে বলে, আর একটা কথাও বলবি না। অহনাকে ফোন করলে ওর ফোন বন্ধ, আর তোকে একের পর এক কল দিয়েই যাচ্ছি, তুই রিসিভ করছিস না কেন? আশ্চর্য, এত বড় বিপদ যাচ্ছে কিন্তু কিছু জানানোর প্রয়োজন মনে করিসনি। আচ্ছা, এখন টিপু কেমন আছে? অহনা বলে, ভালো আছে। অর্জুন বলে, তোদের না বেড়াতে যাওয়ার কথা ছিল? অহনা বলে, গিয়েছিলাম, তবে আদির আর্জেন্ট কাজ এসে পড়ছে, তাই চলে আসতে হলো। আদি বলে, তোমাদের কথা মতো ছেলেটাকে তুখুর নিয়ে গিয়েছিলাম, সেখানে নেটওয়ার্কও নেই, অসম্ভব সুন্দর জায়গা। অতীতে দেখানো হয় যাবার পথে গাড়িতে বসে আদি বাহিরের সৌন্দর্যের ছবি তুলছিল। টিপু গাড়ির জানালার বাইরে হাত দিয়ে ফোনে নেটওয়ার্ক খুঁজছিল। জার্নি পথে আদি ও অহনার টিপুর সাথে কথা বলার চেষ্টা করে, তবে তাতে কোনো লাভ হয় না। সে তার ফোন নিয়েই ব্যস্ত, ফোনে তো নেটওয়ার্ক নেই, তাই তার মন মেজাজ দুটোই খারাপ। ফোনটা রেখে
দেখে টিপু জানালার বাইরে তাকায়। এমন সময় স্ক্রিন গ্রিন হয়ে যায়। টিপু রহস্যময় একটা হাসি দেয় আর গাড়ির মধ্যে থেকে বন্দুক বের করে তার শত্রুদের শুট করতে শুরু করে। হঠাৎ করে বাবার ডাকে তার হুঁশ ফিরে আসে। টিপুর মনটা যেন কিছুটা এখন শান্ত হয়ে যায়। হোটেলে প্রবেশ করে হোটেল ম্যানেজার তাদেরকে স্বাগতম জানায়। এরপর তাদের এলাকা ভিত্তিক কিছু রিচুয়াল করে। শেষে টিপুকে একটা ট্রফি আর আদি অহনাকে ওয়েলকাম ট্রিট সার্ভ করে। নতুন পরিবেশে নতুন সবকিছু। তবে এই সবে টিপুর কোনো আগ্রহ নেই। হোটেলে প্রবেশ করে অহনা তার ডকুমেন্ট এন্ট্রি খাতায় লিপিবদ্ধ করেছিল। সেখানে থাকা এক বন্দুক দেখে আদি বলে, আরে এখানে বন্দুক, আপনি কি শিকারী নাকি? ম্যানেজার বলেন, না না, এটা বাপ দাদার আমলের বন্দুক ছিল। এই বন্দুক টিপু সুলতানের আমলের সময়। আদি তার ছেলেকে বলে, এই টিপু আয়, এদিকে দেখে যা, এই হচ্ছে আসল বন্দুক। টিপু বন্দুক দেখে ম্যানেজারের কাছে ওয়াইফাই পাসওয়ার্ড চায়। ম্যানেজার বলে, সরি বাবা, এখানে ওয়াইফাই নেই। বাবা মায়ের চোখ ছানা বড়া হয়ে যায়। এ কথা শুনে টিপু রেগে চলে যায়। টিপু বাইরে এসে বিভিন্ন জায়গায় ঘুরে দেখতে থাকে কোথাও ফোনের নেটওয়ার্ক পাওয়া যায় কিনা। এমন সময় আদি এসে ফোন নিয়ে বলে, চল এখন কত কাজ বাকি রয়েছে, আমাদের ঘুরতে যেতে হবে। এই বলে রুমের দিকে নিয়ে যায়। হঠাৎ করে টিপু সুযোগ বুঝে ফোনটা হাত থেকে ছাড়িয়ে নিয়ে দৌড়ে বাহিরে টেবিলের উপর বসে আর ফোন চাপতে শুরু করে। তবে কোথাও কোনো নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না। দূর থেকে অহনার টিপুর কাণ্ড দেখছিল। এমন সময় আদি আসে আর কিছু মেডিসিন অহনার হাতে তুলে দিয়ে বলে, এই ওষুধ খাওয়ালে রাতে ঘুম ফ্রেশ হবে। এদিকে টিপু নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে ফোনটা ছুঁড়ে ফেলে মাটিতে। এরপর আদি আর অহনার কাছে গিয়ে বলে, কোথায় নিয়ে এসেছো আমায়? এখানে কোনো নেটওয়ার্ক নেই, আমি বাড়ি যাব। আদি আর অহনা বলে, এমা এখানে নেটওয়ার্ক নেই, আমরা তো জানতাম না। টিপু রেগে উঠে বলে, মিথ্যেবাদী। এই বলেই সে সেখান থেকে চলে যায়। ফেলে দেওয়া ফোনটা হাতে নিয়ে এদিক সেদিক ঘুরতে থাকে কোথাও নেটওয়ার্ক পাওয়া যায় কিনা। এমন সময় চারদিক থেকে আগুনের গোলাগুলি শুরু হয়। মনে হয় যেন টিপুর আশেপাশে শত্রুরা ঘিরে ধরেছে। টিপু বাঁচতে টেবিলের তলায় লুকিয়ে পড়ে। এমন সময় তার সামনে একটি বন্দুক দেখা যায়। এই বন্দুকটি নিয়ে শত্রুদের প্রতিহত করতে হবে আর লেভেল কমপ্লিট হয়ে যায়। রাতের বেলা সেই এলাকার ট্রেডিশনাল খাবার তাদের সামনে সার্ভ করা হয়। আদি অহনা খাওয়া শুরু করে, কিন্তু টিপুর মুড অফ রয়েছে। অহনা ম্যানেজারের সাথে খেতে খেতে গল্প করছিল। আদি খেয়াল করে এসব কথা কিছুই টিপু শুনছিল না। তখন আদি ম্যানেজারকে জিজ্ঞেস করে, আচ্ছা এখানে নেটওয়ার্ক নেই কেন? ফোনের কথা শুনতেই টিপু ম্যানেজারের দিকে তাকিয়ে তার উত্তরগুলো কি আসবে সেটা দেখার চিন্তা করছে। ম্যানেজার বলে, মানুষ সারাদিন কর্মব্যস্ততা আর ফোন নিয়ে বক বক করতে থাকে। কোনো না কোনো জায়গায় একটু তো শান্তির প্রয়োজন আছে, তাই না? এই জন্যই এই স্থানে নেটওয়ার্ক নেই। এসব কথা শুনে টিপু রেগে যায়। ঘুমের মধ্যেই গোলাগুলি চলতে শুরু করে। এই মুহূর্তে অহনা টিপুকে ডেকে ঘুম থেকে জাগিয়ে তোলে। তারা ঘুরতে যাওয়ার জন্য রেডি হয়ে গাড়িতে উঠে পড়ে। টিপু গাড়িতে উঠার আগে একজন সেলসম্যানকে দেখে। টিপু বলে, আচ্ছা আপনি কি করেন? আপনার কাছে কোনো ফোন আছে? এমন সময় অহনা টিপুকে ডাক দেয়, তাই টিপু গাড়িতে উঠে পড়ে। পথের মধ্যে টিপু তার মাকে বলে, আমি মোমো খাবো। ছেলের মোমো খাওয়ার কথা শুনে আদি ড্রাইভারকে বলে, এখানে সবচেয়ে ভালো মোমো পাওয়া যায় কোথায়, আপনি আমাদের সেই জায়গায় নিয়ে যান। এই সম্পূর্ণ কাহিনী আসলে টিপুর প্ল্যান। হোটেল থেকে বেরোনোর পর সেলসম্যানকে জিজ্ঞেস করেছিল এই এলাকায় আশেপাশে কোথায় নেটওয়ার্ক পাওয়া যায়। তিনি জায়গার নাম বলেন। তখন টিপু বলে, ওই জায়গায় সবচেয়ে ভালো খাবারের নাম কি? লোকটি বলে, ওই স্থানে জনপ্রিয় খাবারের নাম হচ্ছে মোমো। খাবার হোটেলে গিয়ে তারা খাবার অর্ডার করে। টিপু হাত ধোয়ার কথা বলে ওয়াশরুমে চলে যায়। ওয়াশরুমে যেতেই নেটওয়ার্ক পেয়ে ফোনে একের পর এক নোটিফিকেশন আসতে শুরু করে। এদিকে বাবা মা তো খুশির ঠেলায় আর বাঁচে না, কারণ নেটওয়ার্কের বাইরে প্রায় 10 ঘন্টা তাদের ছেলে এই নিয়ে তেমন কোনো রিয়াক্ট করেনি। অনেক সময় চলে যায়, অর্ডারকৃত মোমো চলে আসে, তবে টিপুর কোনো খোঁজ নেই। আদি টিপুকে খুঁজতে শুরু করে। এক সময় দেখতে পায় টিপু একটি স্থানে বসে গেমস খেলছে। আদি টিপুকে ডাক দেয় আর বলে, চলো মোমো এসে গিয়েছে, খাবে চলো, তোমার মা তোমার জন্য অপেক্ষা করছে। টিপু বলে, দূর যাও তো, ডিস্টার্ব করো না, তোমরা খেয়ে নাও। অহনা তাকে বোঝাতে আসলে টিপু রেগে বলে, আরে যাও না বস, দুজনে প্রেম টেম করো। একথা শুনে আদির মাথা গরম হয়ে যায়। আদি টিপুর হাত থেকে ফোনটা নিয়ে সামনে এগোতে শুরু করে। টিপু রেগে গিয়ে বলে, ফোনটা দাও। অহনা বলে, টিপু আমাদের কথা শোনো বাবা, চলো আমাদের সাথে প্লিজ। টিপু বলে, ফোনটা দিতে বলো ওকে। এমন ব্যবহার দেখে আদি রেগে অহনাকে টেনে সেখান থেকে নিয়ে চলে যেতে শুরু করে। টিপু বলে, আমি কিন্তু অনেক দূর চলে যাব, কোথাও খুঁজে পাবে না আমায়। আদি বলে, কোথাও যাবে না, খিদে পেলে বাপ বাপ বলে দৌড়ে চলে আসবে। এই বলেই অহনাকে নিয়ে খাবার হোটেলে চলে যায়। আদি পুরো রেগে আছে। অহনা বোঝাতে চেষ্টা করে, যেহেতু টিপু বাচ্চা ছেলে তাই আমাদের সিচুয়েশন ও বুঝবে না। তাছাড়া ডাক্তার তো আমাদের বলেই দিয়েছে মাথা ঠান্ডা রেখে সামনে এগিয়ে যেতে হবে। আদিকে বোঝাতে না পেরে অহনা নিজেই টিপুকে নিয়ে আসতে চায়, তবে সেখানে গিয়ে দেখতে পায় টিপু কোথাও নেই। অনেকের কাছে জিজ্ঞাসাবাদ করেও টিপুর খোঁজ পাওয়া যায় না। অহনা দ্রুত চিৎকার করে বলে উঠে, ওকে পাওয়া যাচ্ছে না।
অহনা কণ্ঠস্বর শুনে হোটেল থেকে দৌড়ে বেরিয়ে আসে আদি অহনা অনেকের কাছে টিপুর ব্যাপারে জিজ্ঞেস করে, তবে কেউ কোনো ইনফরমেশন দিতে পারে না। এক পর্যায়ে খুঁজতে খুঁজতে পাশের এক জঙ্গলে চলে যায় তারা। আদি টিপুর গলায় থাকা মাফলারটি গাছের ডালের ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। তারা বুঝতে পারে আশেপাশে কোথাও হয়তো টিপু রয়েছে। অনেক খোঁজাখুঁজির পর তারা টিপুকে পেয়ে যায়। আদি বলে, কোথায় গিয়েছিলি? হ্যাঁ, আরে আমি তোর বাবা, আমরা তোকে কত ভালোবাসি তুই বুঝিস না। আচ্ছা ঠিক আছে, এরপর থেকে তোকে আর আমি বকবো না। টিপু বলে, আমি বাড়ি যাব, মা আমার দম বন্ধ হয়ে আসছে, বাবা আমার প্রচন্ড কষ্ট হচ্ছে, আমি বাড়ি যাব। অহনা বলে, হ্যাঁ আমরা বাড়ি চলে যাব বাবা। বর্তমানে দেখা যায় এসব বলতে বলতে অহনা কান্নায় ভেঙে পড়েছে। আদি বলে, ওই স্থানে এমন বিহেভ করছিল যেন টিপু ড্রাগ এডিক্টেড। বিষয়টা সামলাতে না পেরে আমরা টিপুকে নিয়ে বাড়ি ফিরে আসলাম। বাড়ি ফেরার সাথে সাথে টিপু ওয়াইফাই পেয়ে দ্রুত গেমস খেলা শুরু করে। টানা 6-7 ঘন্টা গেমস খেলার পর হঠাৎ করে আমরা লক্ষ্য করি ও অসুস্থ হয়ে পড়েছে। এদিকে দেখা যায় হসপিটালে দুজন ব্যক্তি রিসিপশনে গিয়ে একটা নাম্বার দিয়ে বলে, ম্যাডাম এই নাম্বারটা আপনাদের সিস্টেমে চেক করে দেখুন তো আদি আর অহনা হাসপাতালে আর রয়েছে কিনা। মেয়েটি বলে, সেকেন্ড ফ্লোরে রয়েছে। সেই ব্যক্তি দুজন আদি আর অহনার কাছে চলে যায়। আদি অহনাকে বলে, তুমি থাকো এনাদের সাথে, আমি বাইরে কথা বলে আসছি। সেখানে অর্জুনদা থাকায় কোনো একটা বিষয় চাপা রাখার জন্য অহনা বলে, এরা আদির অফিস কলিগ, একটা মিনিট আমি একটু আসছি। এই বলেই অহনা আদির কাছে চলে যায়। অহনা বলে, কি হয়েছে? আদি বলে, তুমি এখানে আসলে কেন? সেখান থেকে এক ব্যক্তি মোবাইল ফোন থেকে নাম্বার বের করে বলে, এই নাম্বারটা আপনার তাই তো? আচ্ছা আপনার মোবাইল ফোন কেন বন্ধ? কাল রাতে ফোন রিসিভ করে ফোনটা কেটে দিলেন, এরপর ফোনটা বন্ধ করে রাখলেন কেন? এনারা মূলত পুলিশ অফিসার। আদি বলে, ফোনে চার্জ ছিল না। অফিসার বলে, চলুন আমাদের সাথে লালবাজার পুলিশ স্টেশনে। দেখুন মিস্টার, আমাদের সাথে কোঅপারেট করুন, তা না হলে হসপিটালে সকলের সামনে আমাদের পরিচয় দিয়ে আপনাকে নিয়ে গেলে আপনি নিজেই অপমান বোধ করবেন। আদি উপায় না পেয়ে চলে যায়। এমন সময় অর্জুন বলে, আদিকে নিয়ে ওরা কোথায় গেল? তোরা কি আমার কাছে কিছু লুকোচ্ছিস? অহনা বলে, না না কি লুকোবো, আচ্ছা আমাকে একটু টিপুর কাছে যেতে হবে। টিপুর বেডের সামনে গিয়ে অহনা এক পলক দেখে বলে, অর্জুন দা তোমার একটু সময় হবে এখানে থাকা, তুমি একটু এখানে থাকো, আমি আধা ঘন্টার মধ্যে কাজ শেষ করে আসবো। এই বলে অহনা স্টেশনে চলে যায়। অফিসার অহনাকে দেখে বলে, ভালোই হয়েছে আপনি আগে ভাগে চলে এসেছেন, আমরা তো ভাবছিলাম আপনার ডাক পাঠাবো, চলুন একটু জিজ্ঞাসাবাদ করা যাক। এরপর দুই রুমে দুজন অফিসার আদি আর অহনাকে আলাদা আলাদা ভাবে ট্যুরের ব্যাপারে ডিটেলস জিজ্ঞাসাবাদ করে। হোটেল ম্যানেজারের ব্যাপারে জিজ্ঞেস করলে তারা দুজনেই বলে তাদের ব্যবহার খুবই ভালো ছিল। অফিসার বলে, কেন তাদের সাথে ঝগড়া হয়নি আপনাদের? আদি আর অহনা বলে, না তো, বরং তারা খুব আলাপি আর মিশুক টাইপের ছিল। বেড়াতে গিয়ে ছেলেটা খুব অসুস্থ হয়ে যাওয়ার কারণে এলাকা ভিত্তিক একজন ডাক্তার দেখালে আমরা দ্রুত আবার ফিরে আসি। অফিসার বলে, তাদের খুন হয়েছে। এই কথা শুনে আদি আর অহনা চমকে উঠে। এরপর অফিসার আদির কাছে গিয়ে বলে, চার্জশিট রেডি করো, তার স্ত্রী সব সত্য ঘটনা বলে দিয়েছে। এসব কথা শুনে কিছু বুঝে উঠতে পারছিল না আদি। অফিসার বলে, সমস্যা নেই, আপনার স্ত্রী এসেছে, আপনার ছেলেকেও টেনে নিয়ে আসবো, আর আপনি তো আছেনই। তখন আদি বলতে শুরু করে, টিপুকে শাসন করার সময় এই বিষয়টা নিয়ে ওই ম্যানেজারের সাথে কথায় কথায় আদি ঝগড়া হয়ে যায়। ম্যানেজার তাকে বন্দুক দিয়ে হুমকি দেখায়। হাতাহাতির এক পর্যায়ে ভুলবশত বন্দুকের চাপ লেগে ম্যানেজার মারা যায়। এরপর সেই মহিলাকেও আদি মেরে ফেলে। আদি বলে, এটা ভুলবশত হয়ে গিয়েছে স্যার, আমার ফ্যামিলিকে এর মধ্যে আপনি জড়াবেন না। অফিসার বলে, আপনার স্ত্রী তো অন্য কাহিনীর কথা বলছিল, তাহলে তো আপনার ছেলের সাথে আমাদের কথা বলতেই হয়। আপনার এই কাহিনী আমার কিন্তু হজম হলো না। এরপর আদি অহনাকে নিয়ে হসপিটালে চলে আসে পুলিশরা। অর্জুন দেখে বলে, কি ব্যাপার, এরা পুলিশ? অহনা বলে, অর্জুন দা তুমি এখন যাও, কাল সকালে তোমার কাজ রয়েছে, আমরা এই দিকটা সামলে নেব। অর্জুন বলে, আচ্ছা আমি কিন্তু টেনশনে থাকবো। এই বলেই তিনি চলে যায়। অফিসার তার টিম মেম্বারদের বলে, আমরা টিপুর সাথে কথা না বলা পর্যন্ত ওর বাবা মা যেন ওর সাথে দেখাও করতে না পারে। এরপর পুলিশ অফিসার ডক্টরের কাছে যায় আর তার কাছে টিপুর সাথে দেখা করার পারমিশন চায়। তবে ডক্টর বলে 48 ঘন্টার আগে টিপুর সাথে কোনো প্রকার কথা বলা যাবে না। এরপর সকল টিম মেম্বাররা টিপুর সুস্থ হওয়ার জন্য অপেক্ষা করছিল। আদি আর অহনার মনের মধ্যে টেনশনের শেষ নেই। এরপর ডক্টর কনফার্ম করে, এখন আপনারা কথা বলতে পারবেন টিপুর সাথে, তবে খেয়াল রাখতে হবে কোনো প্রকার প্রেসার দেওয়া যাবে না রুগীকে। অফিসার ভেতর ঢুকে বলে, কেমন আছো বাবা? এই নাও তোমার জন্য চকলেট এনেছি। আমি তোমার বাবার মায়ের বন্ধু হই। তোমরা বেড়াতে গিয়েছিলে না? তুমি তো গেমস খেলতে পছন্দ করো। আসলে ওই স্থানে তো নেটওয়ার্কের খুবই সমস্যা থাকে, যদিও নেটওয়ার্কের ব্যাপারে তুমি লোকাল মানুষদের জিজ্ঞাসাবাদ করেছিলে। এরপর তোমার শরীর খারাপ হলো, সেখানকার নাকি স্থানীয় ডাক্তারও এসেছিল। টিপু মাথা নাড়িয়ে না বলে। অফিসার বলে, আচ্ছা বাদ দাও, তুমি ওখানে গেমস খেলতে পারছিলে না, তোমার বাবা তোমার উপর কি নিয়ে রাগ করেছিল? টিপুর কন্ডিশন দেখে নাজ বলে উঠে, স্যার এবার কিন্তু রিস্কি হয়ে যাচ্ছে। অফিসার হাতের ইশারায় নাজদের চুপ থাকতে বলে। এরপরে টিপুকে বলে, বাবা ওই দিন কি ঘটেছিল? যে হোটেলের আঙ্কেল আন্টি মারা গিয়েছে। দেখো বাবা, তোমার বাবা মা বিপদে রয়েছে, কারণ তোমার বাবা বলছে সে নাকি হত্যা করেছে। সত্যিটা কি বাবা বলো তো?
টিপু বলতে শুরু করে, বাবা আমাকে কথা দিয়েছিল পরের দিন ফ্লাইট পেলে আমরা বাড়ি ফিরে আসব। আমি সেজন্য অপেক্ষা করছিলাম বাহিরে। এমন সময় খেয়াল করি স্ট্রাইক এসে মাটিতে পড়ছে। আমার মনে হলো আমার শত্রুরা যেন আমাকে চারদিক থেকে আক্রমণ করতে শুরু করেছে। আমি ভাবলাম শত্রুদের সাথে আমি এখন ফাইট করব না, আমি তাদের থেকে বাঁচতে চেষ্টা করছিলাম। পরিস্থিতি এমন পর্যায়ে যায় আমাকে বন্দুক অ্যারেঞ্জ করতেই হবে, না হলে তারা আমাকে মেরে ফেলবে। তাই অবশেষে বন্দুক পেয়েই যাই। এরপর আমি আমার শত্রুদের একে একে মারতে থাকি। ঠিক এই সময় আদি চলে এসেছিল, কিন্তু বন্দুকে গুলি না থাকার কারণে টিপু তার বাবাকে শুট করতে পারেনি। এতক্ষণে আদির কথা শুনে টিপুর হুঁশ ফিরে আসে। টিপু কান্নায় ভেঙে পড়ে, বলে, বাবা আমি গেমস খেলছিলাম, কখন এটা হয়ে গেল আমি জানি না তো বাবা। আদি দ্রুত তার রুমাল দিয়ে পিস্তলটা ভালো করে মুছে ফেলে। অহনা আর টিপুকে নিয়ে সেখান থেকে ব্যাগ গুছিয়ে আদি বেরিয়ে পড়ে। বাড়ি ফেরার পরে টিপু শারীরিক অবস্থা খুব খারাপ হতে শুরু করে। টিপু মানসিক প্রেসারে পড়ে যায়, কারণ এই ঘটনার পর ওকে তো পুলিশ ধরে নিয়ে যাবে। অহনা তার ছেলেকে বোঝাচ্ছে, বাবা তোমার কিছুই হবে না, আমরা আছি তো। আদি বলে, পুলিশ জিজ্ঞাসা করলে তোমরা দুজনে বলবে যা করেছি আমি করেছি, এই বিষয়টা আমি আমার মতো করে সামলে নেব, তোমরা কেউ এর ভেতর ঢোকার চেষ্টা করবে না। তবে অতিরিক্ত টেনশনের ফলে টিপু জ্ঞানহারা হয়ে যায়। এরপর টিপুকে হসপিটালে ভর্তি করতে হয়। সব কথা শোনার পর আদি অহনাকে এই রুমে ঢুকতে দেয়। অফিসার বলে, বাবা মা কি এরকম হয়? ব্যাট বল বাদ দিয়ে সন্তানের হাতে ফোন ধরিয়ে দেয়, যার কারণে আজ 2টি প্রাণ চলে গেল। টিপু বলছে, মা আমি আর গেমস খেলবো না, আমাকে বাড়ি নিয়ে চলো প্লিজ। অহনা অফিসারের হাত জোর করে রিকোয়েস্ট করে। অফিসার বলে, অ্যারেস্ট করো, বাকি কাজ আদালত সিদ্ধান্ত নিবে। টিপু এক নাগারে কান্না করতে করতে বলেই যাচ্ছে, মা আমি আর গেমস খেলবো না, বাবা তোমার সব কথা শুনবো, আমি সব হোমওয়ার্ক কমপ্লিট করব, আমাকে বাড়ি নিয়ে চলো প্লিজ। অহনা কান্না করেই যাচ্ছে। আদি বলে, সরি বাবা, এটা আমারই ভুল ছিল। কোনো কিছুর প্রতি অতিরিক্ত নেশা ভালো নয়। নিজে সোচ্চার হন এবং অন্যকে সতর্ক করতে ভিডিওটি শেয়ার করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক আর আপনার মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন। পরের এমন শিক্ষণীয় থ্রিলার ও সাসপেন্স মুভি দেখার জন্য সাবস্ক্রাইব করুন আর বিবরণের সাথেই থাকুন।